গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কিছু করলে মানুষের মনে আসতে পারে ভিন্ন চিন্তা। এবছরই নির্বাচন চায় সব রাজনৈতিক দল, দাবি বিএনপি নেতাদের। সংসদ ভোটেই চোখ ইসির। একাদশ সংসদ নির্বাচনে অনিয়মে জড়িতদের খোঁজে মাঠে নেমেছে দুদক। আওয়ামী লীগ, ইসি ও আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপব্যবহার আর আর্থিক লেনদেন খতিয়ে দেখবে সংস্থাটি। রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করবে জাতিসংঘ শরণার্থী সংস্থা। সুইজারল্যান্ডে ডক্টর ইউনুস ফিলিপ্পো গ্র্যান্ডি সাক্ষাৎ। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের বৈঠক। তুমুল সমালোচনার মুখে অবশেষে শুল্ক হার পরিবর্তন করল এনবিআর। ভোক্তা পর্যায়ে বাড়বে না ওষুধের দাম। মোবাইল ফোন ও ইন্টারনেট সেবায় আরোপিত ভ্যাট ও প্রত্যাহার। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। চলতি বছর এই নির্বাচন আয়োজন নিয়ে কোনো দলের দ্বিমত নেই বলে মনে করছেন বিএনপি নেতারা। জরুরি সংস্কার শেষে ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি দলটির। নেতারা বলছেন, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে সংকট অনেকটাই কেটে যাবে। জাতীয় ঐক্য, নির্বাচন, রাষ্ট্র সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সবার মতামত পর্যবেক্ষণ করেই এগোতে চায় দলগুলোর নেতারা। তারই ধারাবাহিকতায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেছে খেলাফত মজলিস। ঘণ্টাখানেকের বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার দাবি, জাতীয় ঐক্য, নির্বাচন ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কারো সঙ্গে দ্বিমত নেই। বলেন, জুলাই আগস্টে নির্বাচনের আহ্বানে বিএনপির সঙ্গে একমত খেলাফত মজলিসও। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি, এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। এটা সংস্কারগুলি করে একটা নির্বাচন আয়োজন করা, এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কাজটা করার জন্য এই বছরের বেশি সময় লাগার কোনো দরকার নেই। এদিকে দেশে ফেরত আসা যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচনে যাওয়ার বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন। একটি জনগণের দল, যারা জনগণকে নিয়ে রাজনীতি করে, যারা অতীতে একদলীয় বাকশাল থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে বহুদলীয় সরকার তারা এদেশে ফিরিয়ে এনেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, সেই দল কেন একটি ফ্যাসিস্ট সরকারকে সঙ্গে নিয়ে নির্বাচন করবে? বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে সংকট অনেকটাই কেটে যাবে। আমরা এই সরকারকে সমর্থন করছি, সহযোগিতা করছি, যাতে যত তাড়াতাড়ি সম্ভব যে একটা গণতান্ত্রিক অর্ডারের দেশটা ফিরে আসে। একটা নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহি থাকবে, এটার কোনো বিকল্প নেই। বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া বাইরে গিয়ে অন্য কোনো কিছু করতে গেলে সেখানে জনগণের মনে সন্দেহ হতে আসতে পারে। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও পরামর্শ দেন বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। সেদিকে লক্ষ্য রেখে কাজ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক সভায় এ কথা বলেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, কমিশন সেটাকেই প্রাধান্য দিচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার। তিনি বলেন, জনগণকে সুষ্ঠু ভোট উপহার দেওয়াই বর্তমান কমিশনের লক্ষ্য। জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
বেগম খালেদা জিয়ার হার্ট, কিডনি ও লিভারের জটিলতাকে প্রাধান্য দিয়ে চলছে চিকিৎসা। লন্ডনে ব্রিফিংয়ে কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডে আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হচ্ছেন বলেও জানান তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসন সুস্থ হলেই দেশে ফিরবেন বলে প্রত্যাশা নেতাকর্মীদের। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। দীর্ঘ 5.5 বছর কারাগারে বন্দী থাকা অবস্থায় সুচিকিৎসার অভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক যেসব জটিলতা দেখা দিয়েছে, চিকিৎসকরা তা দ্রুত নিরসনের চেষ্টা করছেন। তবে বেগম জিয়ার হার্ট, কিডনি ও লিভার জটিলতাকে প্রাধান্য দিয়ে চলছে চিকিৎসা, এই কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। বেগম জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর্যালোচনা চলছে বলেও জানান তিনি। 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন। পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমেটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল। ওনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি ওনারা অনুসরণ করবে বলে আমরাও আশা করি এবং ওনারা সেই ধরনের চিন্তা করছে। এদিন লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে যাবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ভয় পেয়ে 17 বছর দেশে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেন তিনি। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত যান। এইরকম নেতৃত্বকে আপনি যেটা বলছেন -2 করা হবে, আমি মনে করি বাংলাদেশের জনগণ এরকম পরিকল্পনা, এরকম ষড়যন্ত্রকে মাটির নিচে কবর ফেলে রাখা হবে। গত 8 জানুয়ারি থেকে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। দীর্ঘদিন কারাগারে থাকাকালীন বেগম জিয়ার চিকিৎসার নানা ঘাটতি ছিল। বর্তমানে বয়সের কারণে শারীরিক অবস্থা, একই সাথে রোগের ধরন পর্যালোচনা করে নেওয়া হবে চিকিৎসার পরবর্তী পদ্ধতি। আর একই সাথে 3 দেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডে যুক্ত হচ্ছেন আরও 2 জন নতুন চিকিৎসক। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনের অনিয়মের সঙ্গে জড়িতদের খোঁজে মাঠে নেমেছে দুদক। তালিকায় থাকা শেখ হাসিনা, ওবায়দুল কাদের, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপব্যবহার ও আর্থিক লেনদেন খতিয়ে দেখবে সংস্থাটি। দুদকের মহাপরিচালক বলেন, সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে 2018 সালের নির্বাচনে। দুদকের কাছে অভিযোগ এসেছে শেখ হাসিনা থেকে শুরু করে দলটির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জড়িত। যাদের সহায়তা করেছিলেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসন উপদেষ্টা HT ইমাম সহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা সহ র্যাব ও পুলিশ সদস্যরা। দুদকের দাবি এসবই হয়েছে অর্থের বিনিময়ে। এবং স্বতন্ত্র হিসেবে অংশ নিচ্ছেন। 2018 সালে দিনের ভোট রাতে করার অভিযোগ ছিল। সেই সংক্রান্তে অভিযোগে যে বিষয়গুলো উল্লেখ ছিল সেই বিষয় নিয়েই অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। যদি 2014 সালের অভিযোগের বিষয়েও এসে থাকে সেই বিষয়েও কমিশন প্রয়োজনে অনুসন্ধানের সিদ্ধান্ত নেবে। অনুসন্ধান দল গঠন করা হয়েছে এবং তারা ঠিক করবেন কোন কোন কাজ কিভাবে এবং কত দ্রুততম সময়ের মধ্যে অনুসন্ধান কাজ সম্পন্ন করা যায়, সেভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে UNHCR। সুইজারল্যান্ডের দাভোসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর একথা জানান জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। এদিকে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা। সাইডলাইনে বেশ কিছু আলোচনায় অংশ নেন তিনি। এছাড়াও থাইল্যান্ড, মালয়েশিয়া সহ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর ইউনুস।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মূল ইভেন্টের বাইরে সাইড লাইনে বেশ কিছু বৈঠকেও অংশ নেন তিনি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় গ্র্যান্ডি জানান, রোহিঙ্গা সংকট সমাধানে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত শরণার্থী সংস্থা। এ সময় প্রধান উপদেষ্টা জানান, মিয়ানমার সমাধানের উদ্যোগ না নিয়ে আরও রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে, যে কারণে সংকট আরও প্রকট হচ্ছে। বাংলাদেশ এই বছরই একটা বড় রকমের একটা রোহিঙ্গা নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে UNHCRও থাকবে এবং তারা বলেছে যে তারা ফুললি কোঅপারেট করবে। প্রফেসর ইউনূসের কথা হচ্ছে যে পুরো রোহিঙ্গা ক্রাইসিসকে আবার গ্লোবাল যে ফোকাসে নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন যে উনি হেল্প করবেন। সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইংট্রান সিনেওয়াত্রার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। দেখা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গেও। কুশল বিনিময় শেষে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে কথা বলেন তারা। ইস্যুটা হচ্ছে যে তাদেরকে ইনভাইট করা, বাংলাদেশে এসে তারা যেন ইনভাইট করে। বাংলাদেশ ইজ নাও রেডি ফর বিজনেস। বাংলাদেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি ফিরে আসছে, বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে এসছে, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন পারফেক্ট। এখন দিস ইজ নাও হাই টাইম টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট। এদিন ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব সুইপসের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বাংলাদেশের রোহিঙ্গা সংকট সহ নানা বিষয়ে আলোচনা হয়। ডক্টর ইউনূস জানান, রোহিঙ্গা সংকট নিয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন করবে বাংলাদেশ, যার মাধ্যমে শরণার্থীদের দুর্দশা আবারও বৈশ্বিক আলোচনায় ফিরিয়ে আনা সম্ভব হবে। একই দিন বেলজিয়ামের রাজা ফিলিপের সঙ্গেও বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহি, সময় সংবাদ। সমালোচনার মুখে ওষুধ, পোশাক, মোবাইল সেবা, ইন্টারনেট সহ কয়েকটি পণ্য সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক কমালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার দুপুরে এক সংক্রান্ত ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপন জারি করে সংস্থাটি। এতে বলা হয়, বিভিন্ন পক্ষের অনুরোধে কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এর আগে অর্থ উপদেষ্টা বলেন, জিডিপি অনুপাত বাড়াতেই ভ্যাট বাড়ানো হয়েছে। চলতি অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণের সহজ উপায় হিসেবে গেল 9 জানুয়ারি শতাধিক পণ্য এবং সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায় এনবিআর। উচ্চ মূল্যস্ফীতির মাঝে এমন কর বাড়ানোয় ভোক্তা, ব্যবসায়ী সহ বিভিন্ন পক্ষ থেকে এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। এরই প্রেক্ষিতে কিছু পণ্য এবং সেবায় কর কমালো রাজস্ব বোর্ড। এর মধ্যে ওষুধের ওপর ব্যবসায়ী পর্যায়ে বাড়ানো ভ্যাট 3% থেকে কমিয়ে আগের মতোই 2.4% করা হয়েছে। অন্যদিকে নিজস্ব ব্র্যান্ড ব্যতীত পোশাকের ওপর ভ্যাট 15% থেকে কমিয়ে করা হয়েছে 7.5%। মোবাইল ফোনের রিম ও সিম সেবার ওপর 23% সম্পূরক শুল্ক আগের মতো 20% নামিয়ে আনা হয়েছে। অন্যদিকে আইএসপি সেবার ওপর 10% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে আগের মতো 0 করা হয়েছে। তারকা হোটেল ব্যতীত যেসব রেস্তোরাঁয় ভ্যাট বাড়িয়ে 15% করা হয়েছিল তা আবার 5% নামিয়ে আনা হয়েছে। এছাড়া মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবার ওপর ভ্যাট 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। নন এসি হোটেল, মিষ্টি ও নিজস্ব ব্র্যান্ডের পোশাকের ওপর ভ্যাট 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। যদিও 9 জানুয়ারি ভ্যাট বাড়ানোর আগে এই হার ছিল 7.5%। বুধবার সচিবালয়ে এক সভা শেষে ভ্যাট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, কর জিডিপি অনুপাত বাড়ানোই সরকারের লক্ষ্য। ভ্যাটটা বাড়ানো হয়েছে, অনেকে ভাবে যে ভ্যাটটা IMF-এ বলেছে। আপনি, আমার কাছে তো ফিগার আছে প্রচুর, সেগুলো সব বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন, আমার কাছে বিস্তারিত আছে। এদিকে রাজস্ব বোর্ড আশা করছে ভ্যাট ও সম্পূরক শুল্ক কমানোয় ভোক্তা পর্যায়ে খরচ বাড়বে না। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ থেকে 10 লাখ টন চাল ও গম আমদানি করবে সরকার, যার প্রতি কেজিতে খরচ পড়বে প্রায় 7 টাকা। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিধান ও পরিকল্পনা কমিটির বৈঠক শেষে একথা জানান খাদ্য উপদেষ্টা। 10 লাখ টন চাল গমের মধ্যে মিয়ানমার থেকে 22,000 টন চাল এসে পৌঁছেছে। পর্যায়ক্রমে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম থেকেও চাল আনা হবে। G2G ভিত্তিতে 2 লাখ টন গম আনা হবে রাশিয়া থেকে।
খাদ্য উপদেষ্টা জানান, বাজারে চালের দাম এখন বাড়ছে না, বরং কমছে। সরকারি গুদামে প্রায় 13 লাখ টন চাল ও গম মজুদ আছে বলেও জানান উপদেষ্টা। মায়ানমার থেকে 1 লক্ষ টন চালের জন্য আমরা চুক্তি হয়েছে, তার মধ্যে 22,000 টন চাল অলরেডি চট্টগ্রাম বন্দরে গেছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সবচেয়ে বেশি চাল কেনা হচ্ছে, কিন্তু যেহেতু ভারতের চালের দাম কম, সরবরাহ খরচ তুলনামূলকভাবে কম, সুতরাং টেন্ডারে সোর্স হিসেবে ভারতই পাচ্ছে। আমার মনে হয় যেটা অস্থিরতা যেটা ছিল বাই দিস টাইম আপনি ডাউনওয়ার্ড ট্রেন্ডটা সম্ভবত লক্ষ্য করছেন। মোটা যে চালটা, স্বর্ণা বা গুটি স্বর্ণা চালটা 52 টাকাতেই হয় এবং ক্রমান্বয়ে এটা কমে আসছে। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে উত্তরের 2 কোটি মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার তিস্তা মহাপরিকল্পনা গুরুত্ব পাবে বলে প্রত্যাশা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের। অধিকার কর্মীরা বলছেন, ভূ রাজনৈতিক জটিলতা কাটিয়ে কিভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায় সে বিষয়েও পরিষ্কার দিক নির্দেশনার অপেক্ষায় তারা। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। শুষ্ক মৌসুমের আগেই পানিশূন্য তিস্তাই বলে দেয় পানির প্রশ্নে কতটা আপোষহীন প্রতিবেশী দেশ ভারত। একের পর এক বাঁধ, খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে প্রত্যাহার করা হচ্ছে তিস্তার পানি, আর বন্যায় পানি ছেড়ে সৃষ্টি করছে মহা দুর্যোগ। এমন পরিস্থিতিতে তিস্তা পাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলেন তিস্তা সংস্কারে মহাপরিকল্পনা বাস্তবায়নের। এটা আমাদের রংপুরের চোখের কান্নায় পরিণত হয়ে গেছে। রংপুর অঞ্চলের বৈষম্য দূরীকরণ হবে। আমরা জরুরি ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। 2018 সালে সমীক্ষা শেষে চীন এই প্রকল্পে বিনিয়োগ করতে চাইলেও বেঁকে বসে ভারত। এমনকি তারাই এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কথা জানায়, ফলে ঝুলে যায় বহু আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ। তিস্তা নদী के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিস্তা প্রকল্পে চীনের আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরদিন সোমবার 4 দিনের সফরে চীনে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের এই নেতার প্রত্যাশা, কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা ও বাস্তবায়ন। চীন 3 বছরব্যাপী সমীক্ষা করেছে। চীন কিন্তু এই প্রকল্প বাস্তবায়নের জন্য খুব তার পজিটিভ। পরিচর্যা ও সংস্কারের অভাবে প্রতি বছর তিস্তার ভাঙন প্লাবনে প্রায় 1 লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে তিস্তা অববাহিকার কোটি মানুষ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি নিয়ে যারা মিথ্যা সংবাদ ছড়িয়েছে তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি তথ্য সার্ভিস পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এটা তো দেখেন একটা মিথ্যা সংবাদ, কোনো কিছুই তো হয় নাই, ওটা একটা মিথ্যা সংবাদের ভিত্তিতে। এরকম তো মিথ্যা সংবাদ আগে দেখলো মিথ্যা সংবাদ, এই জন্য আপনারা বলছেন আপনারা কারেক্ট সংবাদ দিবেন এবং আমরা সাথে সাথে অ্যাকশন নেব। যারা মিথ্যে সংবাদটা দিয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই চলবে। এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিকে খালাস দেওয়ার আবেদনও খারিজ করেছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 মামলা যদি থাকে, জিয়াউল আহসানের পক্ষ থেকে এই ট্রাইব্যুনালের ক্ষমতা এখতিয়ার চ্যালেঞ্জ। কোর্ট আজকে তাদের এই পিটিশনটা সামারিলি রিজেক্ট করেছেন, খারিজ করে দিয়েছেন। যে কয়েকটা কথা বলে কোর্ট তাদের পিটিশন খারিজ করেছেন, তার মধ্যে একটা হচ্ছে যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত, অর্থাৎ 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয়। দুর্নীতির মামলায় যশোর 6 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারকে
4 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে গ্রেফতারে পরোয়ানা জারি করা হয়েছে। সকালে জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এ রায় দেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি থাকায় 2008 সালের 3রা মার্চ শাহিন চাকলাদারের বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে আয় বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন সার্জিস আলম। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা সার্জিস আলম জানান, কার্যক্রমে গতি আনতে ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে এক্সিকিউটিভ কমিটি। চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব পালন করবেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। কর্ণফুলী নদীর নাব্য রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে ড্রেজিংয়ের কাজ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে 55 লাখ ঘনমিটার খনন শেষ হয়েছে। জুনে প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্টদের। এর ফলে নদীটিতে লাইটার জাহাজও সহজে চলতে পারবে। নুরুল জামাল আতিকের ছবিতে ফেরদৌস লিপির রিপোর্ট। কর্ণফুলী নদীর নাব্যতা স্বাভাবিক মাত্রায় ধরে রাখতে 2019 সালে নৌবাহিনীর মাধ্যমে নতুন করে ক্যাপিটাল ড্রেজিং শুরু করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্দরের আওতায় বেশ কয়েকটি খালের আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমও চলছে এই প্রকল্পে। বন্দর কর্তৃপক্ষ বলছে, এই প্রকল্প খালের পানি প্রবাহকে ঠিক রেখে বন্দর নগরীর বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখবে। এই প্রকল্পটা শেষ হবার পরেও চট্টগ্রাম বন্দর সিদ্ধান্ত নিয়েছে যে এ ধরনের কার্যক্রম, যে বর্জ্য অপসারণ এবং ড্রেজিং করে নগরের যে জলাবদ্ধতা সেটাকে সহায়তা করার যে কার্যক্রম সেটা আমরা চালু রাখবো। ড্রেজিংয়ে নাব্য সংকট কাটিয়ে কর্ণফুলীতে লাইটারের জাহাজও সহজে চলাচল করতে পারবে বলে জানান সংশ্লিষ্টরা। ড্রেজিং করার ফলে জাহাজগুলো অনায়াসে এবং নিরবিচ্ছিন্নভাবে এবং নিরাপদভাবে চলাচল করতে পারতেছে। এই ক্ষেত্রে বন্দরের বিশেষ করে লাইটার জাহাজগুলো আর ডাউন রিভারের দিকে আর তাদেরকে বার্থিং করা সম্ভব প্রয়োজন হচ্ছে না। দেশের 92% ফ্যাক্টরি রফতানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, আর বন্দরের জেটি, ইয়ার্ড ও অন্যান্য স্থাপনার অবস্থান কর্ণফুলী নদীর তীর ঘেঁষেই। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। উত্তরের জনপদে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। কুয়াশা বাড়ায় নাকাল জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। দেখে বোঝার উপায় নেই দিন কি রাত। ঘন কুয়াশায় কয়েক মিটার দূরের পথও দৃষ্টিসীমার আড়াল। মাঘের দ্বিতীয় সপ্তাহে উত্তরাঞ্চল সহ সারা দেশে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। সর্বনিম্ন তাপমাত্রা উঠানামা করছে 10 ডিগ্রির আশেপাশে। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 11.50 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যা হতেই বইতে শুরু করে হিমবাতাস। ঘন কুয়াশার কারণে সকালের শেষ ভাগ পর্যন্তও হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করে যানবাহন। এমন অবস্থায় বিপাকে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। কাজের সন্ধানে বের হয়ে অলস সময় পার করছেন তারা। আমরা কাজ করতে পারতেছি না, খুব ঠান্ডা। আমার কাজ কামের খুবই সমস্যা, লোকজন নাই, রাস্তা ফাঁকা। কুয়াশায় গাড়ি চালাতে পারে না, হেডলাইট গাড়ি চালান লাগে। তুষার ঝড়ের আঘাতে বিপাকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। প্রচণ্ড ঠান্ডায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 4 জন। ভারী তুষারপাত ও প্রচণ্ড ঠান্ডার কবলে পড়েছে টেক্সাস, ফ্লোরিডা সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। কোনো জায়গায় 10 ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে। বাতিল হয়ে গেছে বিভিন্ন বিমানবন্দরের 2000-এর বেশি ফ্লাইট। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ভয়াবহ শীতকালীন ঝড় আঘাত হানে। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে ভারী তুষারপাতে প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে টেক্সাস থেকে শুরু করে লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও ফ্লোরিডার বাসিন্দাদের জনজীবন। তীব্র ঠান্ডায় টেক্সাস ও আলাবামা অঙ্গরাজ্যে কয়েকজন প্রাণ হারিয়েছেন। এছাড়া কয়েকটি অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। কোথাও 10 ইঞ্চির ওপরে তুষারপাত হয়েছে। নিউ ইয়র্কেও 18 ইঞ্চি তুষারপাত হয়েছে। বাসিন্দারা বলছেন, এত ভারী তুষারপাতের কবলে আগে কখনো পড়েননি তারা। আমি বাইরে হাঁটতে এসেছিলাম। আমি একটি হাসপাতালে রাতে কাজ করি। এখন আমাদের দিন ও রাতের শিফট থাকে হাসপাতালে। কর্তৃপক্ষ চায় না মানুষ গাড়ি চালাক, তাই আমি এখানেই থাকি। বিরতিতে এসে পার্কে ঘুরে বেড়াই।
বন্ধ ঘোষণা করা হয়েছে অঙ্গরাজ্যগুলোর অনেক বিদ্যালয়ে। বাতিল হয়ে গেছে অঞ্চল জুড়ে বিভিন্ন বিমানবন্দরের 2000-এর বেশি ফ্লাইট। এছাড়া 3000-এর বেশি ফ্লাইট বিলম্ব হয়েছে। বন্ধ হয়ে গেছে অঙ্গরাজ্যগুলোর গুরুত্বপূর্ণ অনেক সড়ক। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে টেক্সাসের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কিছু ঘরবাড়ি। এর আগে বুধবার সকাল পর্যন্ত তুষারঝড়ের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত এমন পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও জানিয়েছে তারা। কাকুলি আখতার, সময় সংবাদ। অবৈধ অভিবাসীদের ধরতে এখন থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান ও গির্জায় অভিযান চালাতে পারবে অভিবাসন ও শুল্ক প্রয়োগ কর্তৃপক্ষ। বিভাগটিকে পূর্ণ ক্ষমতা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মঙ্গলবার তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতায় না এলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ট্রাম্পের জারি করা নতুন ভিসা নীতির কারণে দেশে ফিরতে হতে পারে 18,000-এর বেশি ভারতীয়কে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে একের পর এক নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেন পুরানো অনেক আইন। অভিবাসন থেকে পরিবেশ, সরকারি নিয়োগ থেকে নাগরিকত্ব, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্দেশনা জারির মাধ্যমে ওলটপালট করেছেন অনেক কিছুই। পরে সংবাদ সম্মেলনেও নতুন প্রেসিডেন্ট খোলামেলা কথা বলেন বিভিন্ন বিষয়ে। মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জেলেনস্কির সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে পুতিনের সঙ্গে কথা হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতায় না এলে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। চীন ও কানাডার উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে আগে থেকেই তুমুল আলোচনা চলছিল। এবার আরও এক ধাপ এগিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্প হুমকি দিলেন ইউরোপীয় ইউনিয়নের ওপর বাণিজ্য শুল্ক আরোপের। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক আছে ইউর। এই অবস্থা পরিবর্তনে বাণিজ্য শুল্ক আরোপ ছাড়া পথ নেই বলেও উল্লেখ করেন তিনি। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কিছু করলে মানুষের মনে আসতে পারে ভিন্ন চিন্তা। এবছরই নির্বাচন চায় সব রাজনৈতিক দল, দাবি বিএনপি নেতাদের। সংসদ ভোটেই চোখ ইসির। একাদশ সংসদ নির্বাচনে অনিয়মে জড়িতদের খোঁজে মাঠে নেমেছে দুদক। আওয়ামী লীগ, ইসি ও আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপব্যবহার আর আর্থিক লেনদেন খতিয়ে দেখবে সংস্থাটি। এবং রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করবে জাতিসংঘ শরণার্থী সংস্থা। সুইজারল্যান্ডে ডক্টর ইউনুস ফিলিপ্পো গ্র্যান্ডির সাক্ষাৎ। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের বৈঠক। এই ছিল সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়ের।